দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। শিরোনাম পড়বার আগে একটু বিস্ময় বলবো নাকি অবাক কাণ্ড, যেটা হলো যে গতকালের পত্রপত্রিকার শিরোনামগুলোর সাথে আজকের পত্রিকার শিরোনামের একদম পার্থক্য। বিস্ময়করভাবে বাংলাদেশে বন্যা কবলিত হলো। যদি পত্রপত্রিকার শিরোনামগুলো পড়ে শোনাই তখন আপনি হয়তো বুঝতে পারবেন। প্রথম আলো, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 18। বন্যার কারণ অস্বাভাবিক বৃষ্টি, ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। দৈনিক সমকাল, নজিরবিহীন বন্যা, বাঁচার লড়াই, কোনো ব্যাংকে টাকা নেই, কোথাও উপচে পড়ছে ভল্ট। দৈনিক যুগান্তর, আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল, ভারতের বাঁধভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম। ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, উদ্ধার আশ্রয় কার্যক্রমে সর্বোচ্চ জোর। কালের কণ্ঠ, হঠাৎ বন্যায় বিপদে 36.5 লাখ মানুষ। উপদেষ্টা পরিষদের বৈঠকে ভারত প্রসঙ্গ, আগাম বার্তা না দিয়ে বাঁধ খোলার কারণ জানতে চাওয়া হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে বন্যার কারণ গোমতীতে ভারতীয় বাঁধ থেকে ছাড়া পানি নয়। দৈনিক ইত্তেফাক, 10 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় যেতে উপদেষ্টাদের নির্দেশনা ডক্টর ইউনূসের। বাংলাদেশ প্রতিদিন, স্মরণকালের ভয়াবহ বন্যা, মানবিক বিপর্যয়। মানবজমিন, পানিতে ভাসছে জনপদ, বাঁচার আকুতি মানুষের। আমাদের সময়, বন্যায় বিপর্যস্ত জনপদ, পানির উচ্চতার কারণে বাঁধ স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে, প্রধান উপদেষ্টাকে ভারতীয় হাইকমিশনার। সময়ের আলোর শিরোনাম, হঠাৎ বন্যায় বিপর্যয়, দিশেহারা মানুষ। কালবেলার শিরোনাম, কারাগারে বন্দি কমছে 22,500, চারদিকে উদ্ধারের আকুতি, বন্যা। মানবজমিন যায় দিন, স্মরণকালের ভয়াবহ বন্যা, 10 জেলায় পানিবন্দী 36 লাখ মানুষ। দৈনিক জনকণ্ঠ, বন্যায় মানবিক বিপর্যয়। সেরকম আপনি শিরোনাম শুনলেন। আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম যে আজকের শিরোনাম এবং গতকালের পত্রিকার শিরোনাম দেখলেই মনে হয় যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করলাম। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, 8 জনের মৃত্যু, এবং কারণ হয়তো আমরা একটু খুঁজবো, কিন্তু এই মুহূর্তে করণীয়টা কি? এই মুহূর্তে করণীয় হচ্ছে উদ্ধার কার্যক্রম, ত্রাণ কার্যক্রম। যারা পানিবন্দী আছে তাদেরকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় আনা, আশ্রয় কেন্দ্রে আনা এবং তাদের মধ্যে ত্রাণ দেয়া। যারা পানিতে বন্দী নাই কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য, ফসল সব নষ্ট হয়ে গেছে, তাদেরকে ত্রাণ দেয়া। ফলে এই মুহূর্তে আমি বলবো দুটো কাজ, উদ্ধার কার্যক্রম করা এবং ত্রাণ দেয়া। এবং এই কাজটা শুধু সরকার করলে হবে না। আপনি জানেন যে একটা বিশেষ পরিস্থিতি এখন চলছে রাজনৈতিক পরিবর্তনের পর, ফলে নানা এলাকার জেলা প্রশাসকদের বদলি হচ্ছিল, সব মিলে একটু বিশেষ পরিস্থিতি। ফলে সাধারণ মানুষকে, যারা বন্যাগ্রস্ত দুর্গত না, তাদেরকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে, পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। যে স্লোগানটি আমরা খুব মনে প্রাণে ধারণ করি, মানুষ মানুষের জন্য, সেই বিষয়টি বোধ করি আমাদের বুকে ধারণ করা দরকার। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিএসসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা কার্যক্রম চালু করেছে। আপনারা সেখানে যারা সহায়তা প্রদান করতে যান তারা সহায়তা দিতে পারেন, এবং যারা ব্যক্তিগতভাবে যেতে পারেন বন্যার্ত মানুষের কাছে তারাও বোধ করি যেতে পারেন। যে ভয়াবহ চিত্র দেখলাম, যেমন সেনাবাহিনী যে কঠিন পরিশ্রম করছে এবং নৌবাহিনীর আমাদের প্রিয় বন্ধুরা, এই একটি দৃশ্য দেখলাম ভিডিওতে, যে একটি বাড়ির ছাদে একেবারে পানিবন্দী ছাদটির মধ্যে একটি পরিবার আশ্রয় নিয়েছে, এবং সেই পরিবারকে হেলিকপ্টার দিয়ে সেই পরিবারের মানুষজনদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে ধু ধু পানি, বুকটা কেঁপে উঠলো, যদি পড়ে যায় তাহলে শেষ। এইরকম পরিস্থিতিও আমরা তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন অনেক কথা বলা হচ্ছে যে ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। উপদেষ্টা পরিষদের বৈঠকে ভারত প্রসঙ্গে আগাম বার্তা না দিয়ে বাঁধ খোলার কারণ জানতে চাওয়া হবে ভারতের কাছে। আর ভারত বলেছে যে গোমতীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়া নয়, আন্তর্জাতিক পানি থেকে এটা আসেনি।
তো আন্তর্জাতিক আইন কি বলে? হ্যাঁ, আন্তর্জাতিক আইনের দুটো খুব জোরালো উৎস আছে। একটা হচ্ছে যে জাতিসংঘ পানি প্রবাহ সনদ 1997 এবং আরেকটা হচ্ছে জাতিসংঘ পানি সনদ 1992। এই দুটো 97 সালেরটা হচ্ছে গোটা পৃথিবীর জন্য, বিশ্বের জন্য, আর 92 সালেরটা 2015 সাল পর্যন্ত শুধু ইউরোপের জন্য ছিল। তারপরে এটা গোটা বিশ্বের জন্য এটা প্রযোজ্য। তো সেখানে খুব স্পষ্ট করে আছে, যদি এরকম অভিন্ন নদীর প্রশ্ন আসে তাহলে আছে যে সহযোগিতা হবে এমনভাবে যে উজানের দেশ ভাটির দেশকে জানাবে যে কি হচ্ছে। না, সেটাই তো আমরা প্রশ্ন তুলছি বোধহয়, যে এখন যে আমরা দেখছি ভিডিওতে বা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখছি যে ভারতও কবলিত হয়েছে, বন্যা কবলিত হয়েছে, কিন্তু যখন পানিটা আমার দিকে আসবে তখন নিশ্চয়ই আপনার তো দায়িত্বটা হলো যে একটু সতর্ক করা যে পানি কিন্তু যাচ্ছে। এইটা শুধু আন্তর্জাতিক আইনের ব্যাপার না, আমাদের সঙ্গে ভারতের এবং চীনের চুক্তি আছে যে আমরা অতিবৃষ্টিপাত, বন্যার আশঙ্কা এগুলো বিনিময় করব, একটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং প্রতিদিন আপডেট থাকবে। কিন্তু আপনি দেখবেন যে এইবার সেটা রাজনৈতিক কারণে হোক বা কোনো কারণেই হোক, এইবার ওইটা প্রোটোকলটা ঠিকমতো মানা হয়নি। এটা আমরা ধরেন তিব্বতে কি হচ্ছে চীন আমাদের জানায়, ভারতে কি হচ্ছে ভারত আমাদের জানায়। আমাদের এখানে যখন আমরা দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলে অতিবৃষ্টিপাত বা বন্যা হয় সেটা আমরা ভারতকে জানাই, যাতে তাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সতর্ক হতে পারে, কবলিত না হয়, মানে বিপদে না পড়ে, প্রস্তুতি নিতে পারে। এইবার আমি দেখলাম যে কোনো একটা সংবাদপত্রে, প্রথম আলোতেই সম্ভবত, যে আমাদের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র যেটা আছে তার একজন কর্মকর্তা বলেছেন যে তারা এইবার বিস্তারিত পাননি। এমনি বলা হয়েছে যে আপনার 18 তারিখে জানানো হয়েছে ভারত থেকে যে নদ নদীর পানি বাড়বে, কিন্তু কতখানি বাড়বে, বিস্তারিত কি সেটা জানানো হয়নি। আর বাঁধের ব্যাপারটা আপনি বললেন যে দুটো ড্যাম এবং ব্যারেজ আছে, একটা গোমতীতে আর একটা হচ্ছে মুহুরীতে। তো এই দুটো ক্ষেত্রে আমাদের কোনো চুক্তি নেই, কোনো প্রোটোকল নেই যে বাঁধগুলো বন্ধ থাকবে কখন বা খুলবে বা কী পরিস্থিতি, সেইটা যে ভাটির দেশকে জানানো। এইরকম ভয়াবহ পরিস্থিতি বোধ করি এর আগে হয়নি বলে প্রোটোকল কথা ওঠেনি নাকি? এই ব্যাপারটা আসলে ওঠে নাই, মানে শুধু তো এই দুটো নদী না, আমাদের 123টা আন্তঃসীমান্ত নদী আছে, এর মধ্যে 54টা হচ্ছে আপনার দাপ্তরিকভাবে স্বীকৃত না, 123টা আমাদের হিসাবে অভিন্ন নদী আছে, এর মধ্যে 54টা হচ্ছে যে দাপ্তরিকভাবে স্বীকৃত, দুই দেশ স্বীকার করে নিয়েছে যে এটা ইয়ের নদী। এর বাইরে আরও 69টা নদী আছে। তো এখানে 30 থেকে 40টা স্থাপনা, নদীতে স্থাপনা আছে, সেটা ড্যাম হোক, ব্যারেজ হোক বা অন্য কিছু হোক। কিন্তু আমাদের দুই দেশের মধ্যে চুক্তি আছে শুধু 3টা নদী নিয়ে, ফেনী, কুশিয়ারা এবং গঙ্গা। তো বাকি আপনার 120টা নদীর মধ্যে কোনো আমাদের দ্বিপাক্ষিক কোনো সমঝোতা নাই, চুক্তি নাই। এবং যে চুক্তিগুলো আছে তার মধ্যেও স্থাপনাগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু নেই, শুধু পানি বন্টনের কথা বলা হয়েছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে এখন সময় আসছে এই যে বিপর্যয়, সেখান থেকে শিক্ষা নিয়ে যে আমাদের আসলে স্থাপনাগুলো সমঝোতার আওতায় আনতে হবে। স্থাপনা করার সময় দুই দেশের সঙ্গে আলোচনা হওয়া উচিত, আমাদের ভাটির দেশের অনুমতি নিয়ে করা উচিত, কিন্তু যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে দুই দেশের যৌথভাবে জানতে হবে যে কি করতেছে। মানে স্থাপনাগুলো ব্যবহারের ক্ষেত্রে কারা কিভাবে ব্যবহার করবে সেটা বোধ করি দুই দেশেরই জানা। খুব অভিন্ন নদীতে যে স্থাপনাগুলো আছে, এই যে আপনি বললেন যে এইবার যে মানে এই যে সতর্ক করে দেওয়া হলো না, এইটার মানে কারণ কি বলে মনে হয় আপনার কাছে? কেন সতর্ক? এটা কি একটা ভুল নাকি যাক ওরা ডুবে যাক? আমার কাছে সেটা মনে হয় না যে এটা খুবই ডেলিবারেটলি করেছে। আমার মনে হয় যে এটা একটা প্রক্রিয়াগত জটিলতা এবং ভুল, যেটা এই বাংলাদেশের এবং ওখানকার যে রাজনৈতিক সম্পর্কের যে একটু অস্থিতিশীলতা চলছে সেটার কারণে সম্ভবত এটা হয়েছে। আমি মনে করি না যে এটা ইচ্ছা করে কেউ করবে। আর একই সঙ্গে আপনার মনে রাখতে হবে যে বৃষ্টিপাতটা শুধু এখানে হচ্ছে না, ওখানেও হচ্ছে, ত্রিপুরাতেও হচ্ছে, সেখানেও বন্যা হয়েছে, সেখানেও এই সব মিলে। কিন্তু যদি যোগাযোগটা থাকতো ফ্রিকুয়েন্টলি, যদি সহযোগিতা থাকতো, যদি পারস্পরিক তথ্য বিনিময়টা যথাযথভাবে হতো, তাহলে আমরা এই যে বিপর্যয়, এই যে ক্ষয়ক্ষতি, এগুলো আমরা নিঃসন্দেহে অনেক কমাতে পারতাম। রুকন, আপনি পানি, বিশেষ করে নদী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমাদের দেশের নদী নালা নিয়ে। এই যে একটা বড় বিপর্যয় আমাদের হঠাৎ করে হলো, যে আমরা ঘুম থেকে জেগে দেখলাম আমাদের একটা দেশের একাংশ পানিতে থই থই,
এবং পাখির চোখে হেলিকপ্টার থেকে যে দৃশ্য দেখা যায়, কোথাও একটু শুকনো জায়গা নেই, কোথাও শুকনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে এই তো একটা সতর্ক না, মানে প্রকৃতি তো আরেকবার একটা সতর্ক বাণী দিল। কি মনে হয় যে এই পরিত্রাণ তো নিশ্চয়ই পানি নেমে যাবে, কিন্তু আবার পানি আসবে, তো পরিত্রাণের উপায় কি? রেজা ভাই দেখেন, এইবার তো এইটা হলো এই অঞ্চলে, ফেনী, কুমিল্লা, এই অঞ্চলে আপনার মনে আছে যে গত বছর আমি আপনার এই অনুষ্ঠানে এসে আলোচনা করেছিলাম যে কক্সবাজার এবং বান্দরবন এই অঞ্চলে ওই রেল লাইন নিয়ে। তারও আগে আপনার মনে আছে যে সুনামগঞ্জে 2022 সালে হাওরের পানি এলো। হাওড়ে তো এমনি আসে, কিন্তু শুধু সুনামগঞ্জে এরকম 100 বছরের রেকর্ড ভেঙে গেল। গতবার আমরা দেখলাম 60-70 বছরের রেকর্ড ভাঙছে, এবারও তাই 60 বছর 50 বছরের রেকর্ড ভাঙছে। তার মানে এই যে এই ধরনের দুর্যোগগুলো আসতে থাকবে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্লাউড বাস্ট হবে, মানে একটা নির্দিষ্ট জায়গায় এবার যেটা অনেক বৃষ্টিপাত হবে। এই অঞ্চলে যে মেঘমালা একেবারে, আপনি দেখেন যে এই অঞ্চলেই বর্ষার শেষ সপ্তাহে, মানে জুলাইয়ের শেষ সপ্তাহে গিয়ে সেখানে আপনার এক সপ্তাহে 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর 20 তারিখে 300 থেকে 400 মিলিমিটার, মানে একদিনে, এক সপ্তাহে 24 ঘন্টায়, যেটা 7 দিনে হয়েছে যা, তার দ্বিগুণ হয়েছে একদিনে। তো ফলে এগুলো বাড়তে থাকবে, আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। আরেকটা, গত অনুষ্ঠানে আমি আপনাকে বলেছিলাম, বন্যা যখন সিলেটে হচ্ছিল জুন মাসে যতদূর মনে পড়ে, তো সেখানে বলেছিলাম যে সুশাসনটা খুব গুরুত্বপূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও। আপনি দেখবেন যে এই যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চলে 11,000-এর বেশি দখলদার আছে যারা নদীগুলো দখল করে রাখছে। এবং এইটা আমার তথ্য না, সংবাদপত্রেরও না, এটা জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে। তো 3টা জিনিস দুর্যোগ করে তোলে বন্যাকে। বন্যা তো একটা প্রাকৃতিক প্রক্রিয়া, আমাদের এখানে হবেই। সেটা হলো, একটা হচ্ছে পূর্বাভাস এবং সতর্কীকরণ, আরেকটা হচ্ছে প্রস্তুতি, আরেকটা হচ্ছে বন্যা নেমে যাওয়ার পথটা যাতে মুক্ত থাকে, কোথাও বাধাগ্রস্ত না হয়। দুর্ভাগ্যবশত আমাদের এখানে দেখা যাচ্ছে যে সতর্কীকরণ এবং পূর্বাভাস, সেটা ওই পুরনো মান্ধাত্য আমলের, এটা আরও বাড়ানো দরকার। নদ নদীর পানি বাড়বে, এতে কি বোঝা যায়? কিছু বোঝা যায় না। কোথায় কিরকম হবে, কি ক্ষতি হতে পারে, সেটা হতে পারে প্রথাগতভাবে যা বলে আসে সেই বলে আসে সেটা। দ্বিতীয় হলো প্রস্তুতিটা নেওয়া দরকার। আমরা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যেমন খুব রোল মডেল হয়েছি, বন্যা প্রস্তুতির ক্ষেত্রে আমাদের আরও অনেক উন্নত হতে হবে। আর তৃতীয় হচ্ছে যে বন্যার যে পথ আছে নেমে যাওয়ার, নদী, পানি, বন্যা, এগুলো প্রাকৃতিকভাবে যাতে সাগরের কাছে যেতে পারে, সেখানে আপনার এই পথটা খুলে দিতে হবে। ফেনীতে তো বললাম যে এতগুলো দখলদার আছে। একই সঙ্গে মুহুরী নদীতে আমাদের একটা নিজস্ব ব্যারেজ আছে সোনাগাজীর এখানে, এবং যেটা আপনি উড়িচরের কাছ দিয়ে পানিটা নেমে যাওয়ার কথা, এপাশে সোনাগাজী, ওপাশে সীতাকুণ্ড। তো সেই ব্যারেজটাতে অবস্থা ভালো না, আবার পলি পড়ে গেছে, পানি আটকে গেছে। এবং প্রত্যেকটা নদীতে, আমি দায়িত্ব নিয়ে বলি রেজা ভাই, প্রত্যেকটা ছোট নদী, পাহাড়ি নদী, আপনি সিলেট অঞ্চলে যান, কুমিল্লা অঞ্চলে যান, ফেনী অঞ্চলে যান, চট্টগ্রামে যান, ভরাট হয়ে গেছে, ধারণ ক্ষমতা কমে গেছে। কারণ হচ্ছে যে এগুলো দখল হয়েছে, বিসবুজীকরণ হয়েছে, মানে পাহাড় কাটছে, গাছ কাটছে, তখন এটা দ্রুত ভরাট হচ্ছে। আবার সারা বছর যদি আপনি পানি না থাকে, হঠাৎ করে 2 মাসে যদি পানি আসে, তাহলে ভাঙ্গন দেখা দেবে, বিপর্যয় দেখা দেবে এবং বন্যা হবে। নদীগুলো যদি সারা বছর চলমান থাকে, পানি আসতে থাকে, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা খুবই সুচতুরভাবে নদীর বুককে আমরা নষ্ট করেছি। এটা আমরা নষ্ট করেছি, এবং পানি না থাকে একটা কারণ। যদি আমাদের ভারত থেকে সারা বছর অভিন্ন নদীগুলোতে পানি প্রবহমান থাকতো, তাহলে কি হতো? তাহলে নদীটা নাব্য থাকতো, তাহলে গভীরতা বেশি থাকতো, তাহলে পানি ধারণ ক্ষমতা বেশি থাকতো, তাহলে ভাঙ্গন হতো না, উপচানা হতো না। গোমতী এবং মুহুরীর ক্ষেত্রে একেবারে তাই ঘটেছে। যে এটা আপনি জানেন যে মুহুরী নিয়ে অনেক আলোচনা করেছি আমরা সেই এরশাদের সময় থেকে, যে এটা খুব একটা আলোচিত নদী। গোমতীর ক্ষেত্রেও তাই। কিন্তু যেহেতু সারা বছর পানি আসে না, 2টা ব্যারেজের মধ্যে পানিটা আটকে রাখা হয় বা ডাইভার্ট করা হয়, ফলে এটা তলদেশ ভরাট হয়ে গেছে, ধারণ ক্ষমতা কমে গেছে, দখল বেড়ে গেছে। যখন এমনি আপনি দেখবেন যে প্রবহমান নদীতে, নাব্য নদী তো কেউ দখল করতে যায় না, দখল করতে যায় সেই নদীটা যেটা পানি কম, মরো। তো এদিক থেকে এখানকার যে পরিস্থিতি, 3টা তো বললাম, একই সঙ্গে এটা 2 দেশের যে আন্তঃসম্পর্ক, নদী বিষয়ক সহযোগিতার ব্যাপার, সেটা গুরুত্বপূর্ণ। সারা বছর যদি পানি থাকে তাহলে এই বিপর্যয়টা হবে না। আর নদী এমন একটা মানব শরীরের মতো, ফেনীতে বিপর্যয় হচ্ছে বলে ত্রিপুরা অক্ষত থাকবে তা না। এটা আপনি ভাটিতে যদি ক্ষতি করেন, তাহলে উজানে সেই ক্ষতিটা একসময় যেতে বাধ্য, মানে তারা বুঝবে যে ক্ষতি হচ্ছে। নিশ্চয়ই। এটা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আশা করব যে
এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ হবে। তো এই যে বৈষম্য ছাত্র বিরোধী মানে আন্দোলন যে আমাদের যে ছাত্ররা করছে, তো তারা তো একটা উদ্যোগ নিয়েছে যে আসুন ত্রাণ দিন এবং সবাই মিলে একসাথে আমরা ত্রাণ দিয়ে যাওয়ার ব্যবস্থাটা করি। টিএসসিতে কেন্দ্র খোলা হয়েছে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় কেন্দ্র খোলা হয়েছে। আমরা তো আশা করতেই পারি যে বিত্তবান যারা আছেন তারা এই মুহূর্তে ঘরে বসে না থেকে যার যার জায়গা থেকে যতটুকু পারা যায় বানভাসী মানুষের কাছে যাওয়া, তাই তো? এটা করাই উচিত, কারণ আগে যেটা বলছিলাম যে এখন রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি একটু স্থিতিশীল না, তো ফলে গণসংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলোকে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা জানি যে তারা একটা গণ অভ্যুত্থান করেছে, তাদের দায়িত্ব আরও অন্যান্য সংগঠনগুলোর চেয়ে বেশি। এবং আগের যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল, আওয়ামী লীগ এবং 14 দল বলি, তারা একটু তো বেকায়দার মধ্যে আছে, একটা ভ্যাকেন্ট অবস্থায় আছে বন্যা এলাকাগুলো। আবার বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, তারাও এখন স্টেবল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সামর্থ্যের তারা তো অনেকদিন ধরে সিনে ছিল না, ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বটা আমি মনে করি যে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, একমাত্র বিষয় বন্যায় বানভাসী মানুষের দুর্গতি আমরা নিশ্চয়ই টেলিভিশনে, পত্রপত্রিকায় খেয়াল করছি। আমাদের প্রিয় স্বজন, আমাদের প্রিয় মানুষেরা, বানভাসী মানুষেরা অনেক অনেক দুর্গতির মধ্যে পড়েছে। আমরা যার যার জায়গা থেকে সামর্থ্যবানরা আসুন না সবাই মিলে যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আর এই যে পানি নিয়ে আমাদের রাজনীতি, পানির ব্যাপারটি, এই বিষয়টি নিশ্চয়ই সুরাহা হবে ভবিষ্যতে। আমরা বানভাসী মানুষের এই দুর্গতি দেখতে চাই না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।